সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। টোটো চালকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার কুলকিনারা, ঘটনার 20 দিনের মাথায় গ্রেপ্তার 2 জন। দুর্গাপুজোয় নিরাপত্তা এবং যানবাহন নিয়ন্ত্রণ প্রস্তুতি খতিয়ে দেখতে শহরের একাধিক পুজো প্যান্ডেলে পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার। এবার আসছে বিস্তারিত সংবাদে। ভাড়া নিয়ে বচসা, টোটো চালককে খুন করে টোটো রিকশা নিয়ে উধাও যাত্রী। ঘটনার 20 দিনের মাথায় মৃত টোটো চালকের মোবাইল ফোনের সূত্র ধরে হাওড়ার সাঁকরাইল থেকে কোচবিহারের যুবক জ্যোতির্ময় রায় ও তার প্রেমিকা রত্নাকে গ্রেপ্তার করে আনল জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশ। এই ঘটনায় রীতিমতো হতবাক মৃতের পরিবার। অভিযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মৃত টোটো চালকের পরিবার। গত 29 আগস্ট জলপাইগুড়ি শহর সংলগ্ন খড়িয়া গ্রাম পঞ্চায়েতের নামাজিপাড়া এলাকায় একটি খাল থেকে পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের মাহুদপাড়ার বাসিন্দা টোটো রিকশা চালক শীতুল রায়ের দেহ উদ্ধার করে পুলিশ। 27 আগস্ট ভোর থেকেই নিখোঁজ ছিলেন টোটো চালক। তদন্তে নেমে রাস্তার সিসিটিভির ছবিতে পুলিশ দেখতে পান যাত্রী নিয়ে দেবনগরের দিকে যাচ্ছেন টোটো চালক। পুলিশ জানায়, দেহ উদ্ধার হলেও মৃত টোটো রিকশা চালকের মোবাইল ফোন আর টোটো রিকশাটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপরে কোচবিহারের চিলকিরহাট এলাকা থেকে উদ্ধার হয় মৃত চালকের টোটো রিকশা। তদন্তে নেমে পুলিশ জানতে পারে চিলকিরহাটের যুবক জ্যোতির্ময় রায় টোটো রিকশাটি নিয়ে আসে। চিলকিরহাট ফাঁড়ির পুলিশের নজরে পড়ে যাওয়ায় টোটো রিকশা ফেলেই পালিয়ে জলপাইগুড়ি চলে আসে। সেখানে এসে বিবাহিত প্রেমিকা রত্নাকে নিয়ে যায় হাওড়ার সাঁকরাইলে। সেখানে গা ঢাকা দিয়েছিল সে, কিন্তু এত কিছুর পরেও হলো না শেষ রক্ষা। অবশেষে হাওড়ার সাঁকরাইল থেকে গ্রেপ্তার যুবক এবং তার প্রেমিকা। এই ঘটনা প্রসঙ্গে বিস্তারিত জানান জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার শৌভনিক মুখোপাধ্যায়। আমরা যেটা দুটো কারণে ওনাকে ধরতে পেরেছি, যে পুরোটাই আমরা পুরো অন্ধকারেই ছিলাম। এবার প্রথম হচ্ছে টোটোটা রিকভারি, এবং টোটো যে রিকভারি হচ্ছে যার বাড়ি থেকে, সেই হচ্ছে এই আমাদের যে নাম জ্যোতির্ময় রায়। এরপরে ওই টোটোর আশ্চর্যজনক ভাবে যিনি মারা গেছিলেন শীতুল রায়, ওনার কাছে একটা অ্যান্ড্রয়েড সেট ছিল। সেইটা হাওড়ায় একটা জায়গায় অ্যাক্টিভেট হয়, হট করে জানা যায়, এবং সেখানে যে নাম্বারটা পাওয়া যায়, সেখান থেকে যে নাম্বারে ওটা অ্যাক্টিভেট হয়েছে সেখান থেকে নামা যায় তার নাম হচ্ছে রত্না রয়, আর বা রতন রয়ের নামে কোনো সিম আছে, সেইখানে অ্যাক্টিভেট হয়েছে। তারপর আমরা মোবাইলের সূত্র ধরে এবং তারপরে রত্না রয়কে আমরা পিন পয়েন্ট করি, এবং রত্না রয় 5 নম্বর গুমটির মেয়ে, এবং সেখান থেকে জানা যায় যে ওনার সঙ্গে জ্যোতির্ময় রায়ের একটা রিলেশন আছে, এবং ওনারা দুজন বাড়ি ছেড়ে চলে গেছে। এই খুনটার মূল কারণটা কি ছিল? ভাড়া নিয়ে বচসা। মানে এটা হচ্ছে এমন একটা এর মধ্যে থেকেই বলা যে যারা সকালবেলা টোটোওয়ালা আছেন আমাদের, তারা একটু সতর্ক থাকবেন। কারণ সকালবেলা যারা এই নানা রকম দূরপাল্লার ট্রেন থেকে নামে ওঠে, তারা তো কেউ লোকাল নয়। এখান থেকে মনে করুন জলপাইগুড়ি রোড স্টেশন থেকে উনি যাবেন কোনো বাস স্ট্যান্ডে, আসবেন শান্তিপাড়া বাস স্ট্যান্ডে, সেখান থেকে অন্য জায়গায় চলে যাবেন। সেই জন্য তাদের একটু যখন কোনো ঝামেলা হচ্ছে, বচসা হচ্ছে, তখন একটু নিজেদের লোককে ডেকে নেওয়া বা নিজেদের লোককে জানানো, এগুলো আমি বলবো। বা এটা একদমই মানে মার্ডার করার জন্য মার্ডার নয়, মানে জাস্ট তর্ক হতে হতে আমি মারপিট হলো ভাড়া এবং টোটোর যাওয়া নিয়ে, টোটোর ভাড়া নেওয়া নিয়ে, এবং আমি মারপিট করতে করতে উনি যেহেতু অজ্ঞান হয়ে গেলেন, মানে যেটুকু বোঝা যাচ্ছে উনি তখনও বেঁচে ছিলেন, ওনাকে পাশের খালে ফেলে দেওয়া। সেখানে মৃত্যু হলো এবং জলে ডুবে মৃত্যু। এই রহস্য উদ্ঘাটন তো বিরাট বড় একটা বলা যায়। অবশ্যই এটা প্রথমেই বললাম, খড়ের গাদায় বলতে কোনো রকম আমাদের কাছে কোনো আলোই ছিল না। যদি টোটোটা না ধরা পড়তো, আর তার 3 দিন বাদে যদি টোটো হয়তো ধরা পড়লো, আমরা শুভ্রজিৎকে পেয়ে গেলাম, কিন্তু আমরা চেষ্টা করছিলাম, কিন্তু তারপরে হচ্ছে উনি মোবাইলটা নিজের, ওর যে চোরাই মোবাইলটা সাঁকরাইলে অ্যাক্টিভেট হলো আন্দুলে। বললাম, এই যে দাদার সাথে যে মানে যে ঘটনাটা ঘটলো এবং টোটো নিয়ে যে একটা ভাড়ার বচসা হয়েছিল, কি শুনছেন? কত টাকা ভাড়া, কি ব্যাপার ছিল?
ভাড়ার ব্যাপারটা সঠিক শোনা হচ্ছে ঠিকই, যে কত টাকা হবে একটা সারাদিন একটা টোটো ঘুরলে কত 500-1000 টাকা হতে পারে। 1000 টাকার জন্য ফুল? হ্যাঁ, মানে অনুমানিক যদি এরকমই হয় তাহলে তো ভাবতে গেলে তাই যে 500-1000 টাকার জন্য এটা মানুষের প্রাণ নেওয়া হলো, মানে টাকাটা দিবে না এরকম কিছুই। এবং তারপরে টোটো নিয়ে তারপরে তো হয়তো টোটো নিয়ে কিংবা দাদাকে কোনো একটা বাজেভাবে মারার পরিকল্পনা করে হয়তো দাদাকে, এটা তো পরিষ্কার করুন আর কি। এটা যতই কিছু বলুক, যতটাই যে পুলিশ উদ্ধার করেছে, দুজনকে গ্রেফতার করেছে, এটা পুলিশ, জলপাইগুড়ি পুলিশকে একদম ধন্যবাদ জানাবো যে কলকাতা থেকে নাকি আমাদের এই আসামিকে, দাদার আসামিকে ধরে নিয়ে আসছে, এটা অত্যন্ত ধন্যবাদ। এখন আইনের প্রক্রিয়া আছে, শাস্তি আমরা দাবি করলাম যাতে আমাদের আসামিদের কঠোরতম শাস্তি দেওয়া যায়, সেই চেষ্টা আমরা রাখছি, দাবি রাখছি। দুর্গাপুজোকে ঘিরে নিরাপত্তা এবং যানবাহন নিয়ন্ত্রণের প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার শহর এবং শহরতলির একাধিক পুজো প্যান্ডেল পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার খণ্ডবাহালে উমেশ গণপত। তার সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সৌভনিক মুখোপাধ্যায়, ডিএসপি হেডকোয়ার্টার পার্থ কুমার সিংহ, ডিএসপি ট্রাফিক অরিন্দম পাল চৌধুরী, কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্ত, সদর আইসি ট্রাফিক অমিতাভ দাস সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। এদিন শহরের বিগ বাজেটের একাধিক পুজো মণ্ডপ ঘুরে দেখেন পুলিশ কর্তারা। পুজো কমিটির কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় জেলা পুলিশ সুপার নিরাপত্তা এবং অগ্নি নির্বাপন ব্যবস্থার পর্যালোচনা করেন। পাশাপাশি উৎসব চলাকালীন সুষ্ঠু যানবাহন চলাচল এবং যানজট কমানোর পরিকল্পনা নিয়েও বিস্তারিত খোঁজ খবর নেন। জেলা পুলিশ সুপার খণ্ডবাহালে উমেশ গণপত কি বললেন শুনুন। আমরা এই জন্যই সব পূজা মণ্ডপ আছে তা সব দেখা হচ্ছে, তার মধ্যে মণ্ডপের স্ট্যাবিলিটি, ওখানে যা ক্রাউড সার্কুলেশন প্ল্যান প্লাস ট্রাফিকের জন্য, এটার জন্য আমরা সবাই মিলে এখন সব বিভিন্ন জায়গায় ভিজিট করছি। তো এটার জন্যই আসি যে আমরা কোন কোন জায়গা থেকে ট্রাফিক কীভাবে ডাইভার্ট করবো, কীভাবে যারা পূজা মণ্ডপে যারা যাবে ওখান থেকে কীভাবে ক্রাউড সার্কুলেশন হবে, এই প্ল্যানটা দেখা হয়েছে। পূজা কমিটি সবাই ছিল, সেভাবে আমরা এটা দেখে নিয়েছি, ওনাদেরকে কিছু ইনস্ট্রাকশন দিয়ে কীভাবে সুশৃঙ্খলভাবে সে পূজাটা যায়, এই জন্য আমরা প্রস্তুত আছে। আমাদের প্রপার অ্যারেঞ্জমেন্টটা হবে ট্রাফিক জন্য, প্লাস প্রত্যেকটা পূজা মণ্ডপের এখানে আমাদের পুলিশ ডিপ্লয়মেন্ট থাকবে, রাস্তাঘাটে থাকবে, ট্রাফিকের বিশেষ অ্যারেঞ্জমেন্টও থাকবে। এইভাবে আমরা পুরো পূজার জন্যই সব মিলে আমরা প্রপার অ্যারেঞ্জমেন্টটা বানাবো। টোটো নিয়ন্ত্রণ টোটো নিয়ন্ত্রণ যেটা আছে, মানে আমরা কিছু রুটের উপরে রেস্ট্রিকশনটা থাকবে, যে জায়গাতে আমরা চাইবো যারা মেন টাউনের মধ্যে যে পূজা আছে ওরা পায়ে হেঁটে দেখবে, বাইক টোটো ওটা আমরা নির্দিষ্ট জায়গাতে পার্কের ব্যবস্থা করে দেবো, ওরা বাকি সব মানুষ হেঁটে পূজা দেখবে। সেটা কি হবে, রাস্তাঘাট ফাঁকা থাকবে, মানুষ ভালো করে পূজা দেখতে পারবে, এটা আমরা সব্যসাচী মজুমদারের রিপোর্ট। রাতভর বৃষ্টিতে জলমগ্ন জলপাইগুড়ি, প্লাবিত শহরের একাধিক ওয়ার্ড। জল বাড়ছে তিস্তা করোলার। শহরের মধ্যে দিয়ে বয়ে চলা করোলা নদীতে কাপড় ধুতে গিয়ে ভেসে গেলেন শহরের 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা কৃষ্ণ রজক নামে এক যুবক। ধোপার কাজ করতেন তিনি। গামলায় রাখা কাপড় ভেসে যেতে দেখে তা উদ্ধারে নেমে যান, কিন্তু নিজেই ভেসে যান। করোলা নদীর বিভিন্ন এলাকা জুড়ে তল্লাশি অভিযান চলছে। তল্লাশি চালাচ্ছেন সিভিল ডিফেন্সের কর্মীরা। গত 24 ঘন্টায় রেকর্ড পরিমাণে বৃষ্টি হয়েছে জলপাইগুড়িতে। বৃষ্টি হয়েছে 124.8 মিলিমিটার। বৃষ্টিতে জলস্তর বেড়ে গিয়েছে শহরের মধ্যে দিয়ে বয়ে চলা করোলা নদীর, আর তার জন্যই বাড়ছে চিন্তাও। অন্যদিকে জলস্তর বেড়েছে তিস্তা নদীরও। ওই যে গামলা ভাইসে গেছে, কাস্টমারের কাপড় ছিল তো, হ্যাঁ, তারপরে ভাইসে আসছে, ওইখান থেকে ঝাঁপ দিছে কাপড় নেবার জন্য, কাস্টমারের কাপড়। কাস্টমার গুলা বোকা দিবে, ওই জন্য গালাগালি করবো, ওই জন্য কাস্টমার কাপড় নেবার জন্য লাভ দিছে। ওইখানটা বলে শ্বশুর আমার বলছে ডুবে গেছে। কে ছিল? আমার শ্বশুর ছিল। দেওর ছিল? আমার দেবর ছিল। আপনার দেওর ছিল? কি নাম ওনার? কৃষ্ণা রজ। বয়স কত? কত বয়স কত? 40-45। তো বলছি কাপড় ধুতে কি এসেছিল? না, কাপড় রাখা ছিল, ধুবে, সকালবেলা ধুবে। গামলার মধ্যে ছিল তো, গামলার মধ্যে কাপড় ছিল। কাপড় ওই যে ভাইসে এখানটা আসছে, কাস্টমারের কাপড় ছিল, এখান থেকে ঝাঁপ দিছে। তো ওই পর্যন্ত গেছে, বলছে বাঁচাও বাঁচাও বাঁচাও। তো কেউ থাকলে না বাঁচাবে, কেউ ছিল না, ডুবে গেছে। ওই 7টার দিকে আমার কাছে ফোন আসলো, মানে ওর দাদারা থাকে হচ্ছে শিল্প সমিতি পাড়ায়, হ্যাঁ, ছেলেটার নাম কৃষ্ণা রজক,
ও আমার ওয়ার্ডেরই বাসিন্দা, ও ধোপার কাজ করে। তো ওর বাড়ির থেকে ফোন আসলো যে এরকম সকালবেলা গামলাতে কাপড় ছিল, তো গামলা ভেসে যাচ্ছিল দেখে কাস্টমারের কাপড় বাঁচাতে গিয়ে ও নিজে জলে নামে, এবং জলে নেমে ও সাঁতার পারে না, তাও জলে নেমে ওর ভেসে গেল। তো সেইটা শুনেই আমরা এখানে আসলাম। এখন ওর বাড়ির লোকরাও আছে, সবাই আছে, এখন সিভিল ডিফেন্স নেমেছে, এখন খোঁজা হচ্ছে, এখন দেখা যাক কি হয়। দেখা গেছে কি না, মানে সমাজপাড়া অবধি খোঁজা হয়েছে, ওখানে লোকজন, আশেপাশের লোকজন বলেছে ওই দিকেই ভেসে যেতে দেখেছে। প্রায় 2-2.5 ঘন্টা হয়ে গেল, এখন অবধি কিছু পাওয়া গেল না। তো এখন দেখা যাক কি হয়। পিনাকি শীলের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। স্পর্শেই রয়েছে জাদু। টাচ নার্সিং হোম, রাত দিন 24 ঘন্টাই আপনাদের ভরসা। টাচ মানে সুস্থতা আর নিরোগ হওয়ার একমাত্র ঠিকানা। এখানে রয়েছে 24 ঘন্টার পরিষেবা, এক্স-রে, সিটি স্ক্যান, অত্যাধুনিক মেশিনে ইউএসজি, প্যাথোলজিক্যাল বিভাগ, ডায়ালিসিস, ইকোকার্ডিওগ্রাফি, সিসিইউ ইউনিট, আইসিইউ ইউনিট, সিপি ইউনিট, ডে কেয়ার ফেসিলিটি, মেডিক্লেম এবং ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম। শারদীয়াতে আপনাদের সুস্থতা আমাদের একমাত্র প্রার্থনা। সবাই যখন উৎসবে আনন্দিত, তখন আমরা আপনাদের সেবার জন্য 24 ঘন্টা প্রস্তুত হয়ে আছি। উৎসব সকলের ভালো কাটুক। ফিরে এলাম বিরতির পর। চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল দুটি 4 পেয়ে। জানা গিয়েছে শুক্রবার চালসা নাগরাকাটার মধ্যে 70/2 কিলোমিটারে দুটি প্রাপ্তবয়স্ক হাতি এবং একটি বাছুরকে ট্র্যাক ধরে হেঁটে যেতে দেখেন ট্রেন চালক। ওই সময়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল শিলিগুড়ি ধুবড়ি ডেমু। চালক ত্রিভি প্রসাদ এবং টিকে বর্মন 4 পেয়েদের স্বাচ্ছন্দ্যে চলাচলের জন্য সঙ্গে সঙ্গে ট্রেনটি নিয়ন্ত্রণ করেন, ফলে রক্ষা পায় 4 পেয়েরা। পাশাপাশি বৃহস্পতিবার বিকেল 5:25 নাগাদ কালচিনি রাজা ভাত খাওয়ার মধ্যবর্তী 156/2 কিলোমিটারে একটি হাতিকে ট্র্যাক পার হতে দেখেন এলটিটি মুম্বাই কামাখ্যা ট্রেনের চালক এলপি শ্রীকুমার এবং এলপিসি কে মিশ্রা। একইভাবে তারা সঙ্গে সঙ্গে ট্রেনটিকে নিয়ন্ত্রণ করেন, যাতে তারা নিরাপদে চলে যায়। জলপাইগুড়ি শহরের রাজবাড়ি পার্কের মুক্ত মঞ্চ সংলগ্ন এলাকায় রাত্রিবেলায় ঝড় বৃষ্টির দাপটে পুরনো আম গাছের ডাল ভেঙে পড়ে বিপত্তি, ভেঙে যায় বিদ্যুতের একটি খুঁটি। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। সৌভাগ্যবশত ঘটনাস্থলে সেই সময় সাধারণ মানুষের তেমন চলাচল ছিল না, তাই বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। এদিকে খবর ছড়িয়ে পড়তেই এদিন সকালে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় জলপাইগুড়ি পুরসভার আধিকারিক আর কর্মীরা। সকাল থেকেই যুদ্ধকালীন তৎপরতায় গাছের ভাঙা ডাল ও কাণ্ড কেটে রাস্তা পরিষ্কারের কাজ শুরু হয়। একই সঙ্গে ভেঙে যাওয়া বিদ্যুতের খুঁটির কারণে যাতে বিদ্যুৎ সংযোগে সমস্যা না হয়, তার জন্য বিদ্যুৎ দপ্তরের সঙ্গেও যোগাযোগ করে পুরসভা। এই প্রসঙ্গে জলপাইগুড়ি পুরসভার এক্সিকিউটিভ অফিসার দেবদুলাল পাত্র জানান, ঘটনার খবর পাওয়া মাত্রই তাদের টিম পৌঁছে গিয়েছে। তবে শহরের ব্যস্ত এলাকায় এমন একটি গাছের ডাল উপড়ে পড়ায় সাধারণত মানুষ আতঙ্কিত হলেও দ্রুত প্রশাসনিক পদক্ষেপে আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলছেন স্থানীয়রা। এটা তো রাজবাড়ির কমপ্লেক্স এসজেডি এর তত্ত্বাবধানে আছে। হ্যাঁ, আজকের ভোরে যে বৃষ্টিটা হয়েছে, সেই বৃষ্টির জেরে এই মোটা গাছটা, রাজবাড়ি কমপ্লেক্সের মধ্যে মোটা গাছটা গেটের উপরে পড়ে মেইন রাস্তাটাকে ব্লক করে দিয়েছে। তো আমরা আজকের আমাদের লোকজন নিয়ে এখানে এসেছি রাস্তাটাকে মুক্ত করার জন্য। আমাদের ভাইস চেয়ারম্যান দুজনেই আমাদের বলেছেন যে রাস্তাটা যত শীঘ্রই সম্ভব মানে ব্লক মুক্ত করে দিতে। আমাদের লোকজন জোর কদমে কাজ করছে, কিন্তু
আমাদের ক্ষমতার একটা লিমিট আছে। আমরা ওই যে উপরের যে ডাল ওই পর্যন্ত আমাদের ইনস্ট্রুমেন্ট নেই, আমরা যেতে পারবো না। এই জন্য আমরা এসডিও সাহেবকে বলেছি, ওনার আন্ডারে সিভিল ডিফেন্স আছে, ওরা যদি আসতে পারে। আর 2 নম্বর দেখলেন তো এক্ষুনি কি ডেঞ্জারাসলি, মানে আমাদের আনস্কিল্ড লেবার, তো এদের দিয়ে কাজ করানোটা বিপজ্জনকও বটে, এক্ষুনি গায়ে চাপা পড়তো ওই লোকটা। তো যাই হোক, আমরা এসজেডি এর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকেও বলেছি, কারণ ওদের গেটের উপরে পড়ে আছে, ও বিপজ্জনকভাবে গেটটা ড্যামেজও হয়েছে। না না, কোনো ক্ষয়ক্ষতি কিছু হয়নি। হ্যাঁ, বিদ্যুতের তার দেখতে পাচ্ছেন তো, বিদ্যুতের তার খুঁটি গুলো পড়ে আছে, কারণ ওর উপরেই তো ডালগুলো পড়েছে। হ্যাঁ, এই অপারেশন চলছে। হ্যাঁ চলছে, আমরা ক্লিয়ার করে দেবো, আর আধ ঘন্টার মধ্যে রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু ওই যে উপরে দেখতে পাচ্ছেন, ওই যে ডালটা, অত মোটা ডালটা ওই গেটের উপরে আছে, গেটটা নষ্ট হবে, এবং গেটটা নষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে মানুষের গায়ে, গাড়ি ঘোড়ার উপর পড়তেও পারে। ধীমান রায় রিপোর্ট। এক ফোঁটা রক্ত, এক টুকরো জীবন, এই বার্তাকে সামনে রেখে জলপাইগুড়ি রোড স্টেশনে আয়োজিত করা হলো এক বিশেষ রক্তদান শিবিরের। ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর উদ্যোগে শুক্রবার স্টেশন কলোনি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই কর্মসূচি। শিবিরটি পরিচালনা করেন জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজের অধীনস্থ সদর হাসপাতালের ব্লাড ব্যাংকের চিকিৎসক ও প্রতিনিধিরা। এই দিনের শিবিরে স্বতঃস্ফূর্তভাবে পুরুষ এবং মহিলা সহ অনেকেই রক্তদান করলেন। এদিন সচেতনতা বৃদ্ধি করতে চারা গাছ তুলে দেওয়া হয় রক্তদাতাদের হাতে। শিবির থেকে প্রায় 100 ইউনিট রক্তের টার্গেট রাখা হয়েছে বলে জানান উদ্যোক্তারা। আমি সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে জলপাইগুড়ি যারা রেলে আছেন কর্মচারী, যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের, তাদেরই মেন উদ্যোগ। এবং আমার একটু সাহায্য বা আমার অনুমতি বা আমার সহযোগিতা ওরা সবসময় কামনা করে, তা আমি সবসময় ওদের মাথার উপরে হাত রাখি। এবং আমি চাই যে এই ব্লাড ডোনেশনের উদ্যোগটা 2019 থেকে শুরু হয়েছে, এবং এই উদ্যোগটা আস্তে আস্তে আরও দীর্ঘায়িত হোক। এবং আমি চাইব, আমরা আগের বছর করতে পারিনি, আমাদের সেই দুঃখ একটা রয়েছে, ভিতরের ক্ষোভ রয়েছে। অ্যাক্সিডেন্ট হয়েছিল রেলের মধ্যে, তা আমরা 2023-এ লাস্ট যেটা হয়েছিল সেটাতে আমরা প্রায় 90 ইউনিট ব্লাড আমরা ডোনেট করতে পেরেছি। আর এবার আমাদের টার্গেট 100 ইউনিটের উপরে। তা আমরা সবাইকে স্বাগত জানিয়েছি, সবাইকে আমরা বলা হয়েছে যে তারা যাতে তাদের মূল্যবান সময়টাকে এখানে দিয়ে ব্লাড ডোনেট করে একটা মহৎ কাজে যাতে উদ্যোগী হয়। এবং আমরা এবার নতুন একটা করেছি, যেটা হচ্ছে যারা ব্লাড ডোনেট করবে তাদের একটু মোমেন্টও দেওয়া হচ্ছে এবং একটা ছোট্ট একটা গাছের উপহার দেওয়া হচ্ছে। ধীমান রায় রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। টোটো চালকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার কুলকিনারা, ঘটনার 20 দিনের মাথায় গ্রেপ্তার 2 জন। দুর্গাপুজোয় নিরাপত্তা এবং যানবাহন নিয়ন্ত্রণ প্রস্তুতি খতিয়ে দেখতে শহরের একাধিক পুজো প্যান্ডেলে পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।